16 বছর আগে স্পেনকে যিনি বিশ্বকাপ জিতিয়েছেন ভিসেন্তে দেল বক্স, তিনি বলেছেন এই আর্জেন্টিনা টিমটাকে নিয়ে বিপজ্জনক। তিনি বিপজ্জনক বলছেন কোন জায়গায়? সেটি হচ্ছে আর্জেন্টিনা যে অনিশ্চিত ফুটবলটা খেলছে, অর্থাৎ কোন গেম প্ল্যানে যাচ্ছে, কিভাবে খেলছে, কিভাবে মেসিকে ঘিরে সব কিছু বদলে যাচ্ছে, সেটা একটা অনিশ্চিত, এবং সেটাকেই তিনি স্পেনের জন্য বিপজ্জনক বলছেন। এদিকে স্কলানি কিন্তু বলছেন যে ইয়ামালকে আটকাতে হলে ঘরে বন্দি করে রাখাটাই ভালো, যদিও তিনি সমীহ করছেন স্পেন টিমকে নিয়ে। অনেক কাটাছাড়া চলছে, কিন্তু দুই দলের মিল কিন্তু অনেক। দুই দলেই স্প্যানিশ ভাষায় কথা বলে, বার্সেলোনা থেকে উঠে আসার গল্পটা তো সবাই জানা, ইয়ামাল বলুন বা মেসি বলুন। এত কিছু মিলের মধ্যেও অনেক কাটাছাড়া তো থাকবে। কে গিয়ে এই ম্যাচে ফাইনালের মহরণ 48 দলের দুটা দল এখনও টিকে আছে। সে নিয়ে আমাদের স্যাটারডে স্পোর্টসে কথা বলবো। যদি সামগ্রিকভাবে টিকি টাকার ফুটবল বলি, সেখানে স্পেন এগিয়ে নাকি আর্জেন্টিনা এগিয়ে, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন উপস্থিতিতে দুজন তুখোর ফুটবল বিশ্লেষক। যদি আপনারা এতক্ষণে এই সমস্ত পর্দায় তাদেরকে বারবার দেখছেন, জানছেন। জুলফিকার মাহমুদ মিন্টু ভাই, ফুটবল কোচ, আমার অন্যরকম মানুষ, আমি দূর থেকে তার ফুটবল বিশ্লেষণ শুনি, মুগ্ধ হয়ে দেখি। আরেকজন হচ্ছে নাসিফ ইসলাম, তাকে পেয়েছি প্রথমবারের মতো, ভিডিও অ্যানালিস্ট, এখন ফুটবলে কাজ করেন, কিন্তু তার অ্যানালিস্ট আমরা অনেক আগে থেকে। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, আমাদের ছবিটাও হয়তো বা চলে আসবে পেছনে, যে ইয়ামাল ভার্সেস মেসি। কখনো হয়তো বা আমরা ভাববো, হয়তো বা মেসিও কখনো ভেবেছে কিনা আমার জানা নেই, অথবা ইয়ামালও কখনো ভাবেনি যে এত দ্রুত বা এটা সম্ভব কিনা 39-এ মেসি খেলবেন কিনা। তো মিন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করি, যে যেমনটি বলছেন যে দেল বক্স যে অনিশ্চিত ফুটবল আর্জেন্টিনা খেলছে, সেই অনিশ্চয়তার নিউক্লিয়াস কি মেসি নিশ্চিতভাবে? অফকোর্স, আপনি যদি ধরেন আপনার আমি গ্রুপ স্টেজের খেলাগুলো বাদ দিই, যখন রাউন্ড অফ 32-তে অ্যাকচুয়ালি আসলো, মানে বিশ্বকাপের মূল অ্যাট্রাকশনটা শুরু কিন্তু রাউন্ড অফ 32-তে। এবং আপনি যদি দেখেন কোইন্সিডেন্টালি যে এই যে লামিন ইয়ামালের ছবিটা এবং মেসির ছবিটা দেখা যাচ্ছে, মানে এটা একটা, মানে এটাকে আমি কিভাবে বলবো, আসলে এটা কিভাবে সম্ভব? 19 বছর বয়সে সে এখন ওয়ার্ল্ড কাপ খেলছে, তাও কার এগেনস্টে? লিওনেল মেসির এগেনস্টে। শুধু খেলছে না, পোস্টার বয়, যদি পোস্টার বয়। এবং ওই যে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তো আমরা সবাই দেখেছি, যে এই যে জিনিসটা কিভাবে হচ্ছে, আসলে এগুলি সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। এবং যেটা আপনি বললেন যে লিওনেল মেসির পার্সপেক্টিভ থেকে, যে আর্জেন্টিনা এবং তার যে এই ফাইনাল পর্যন্ত আসা, এবং এই আশাগুলো যে খুব স্মুথ ছিল না আসলে পথটা, সেটা তো আমরা প্রত্যেকটা ম্যাচে দেখেছি অ্যাকচুয়ালি। এমনও সময় যে নিশ্চিত, হয়তো ধরে নিয়েছে সমর্থকরা, নিশ্চিত পরাজয়, 2-0, 78 মিনিট। মানে এটা কল্পনা করা যায় যে আর আপনার কতক্ষণ সময় হাতে আছে। এই সময়ের মধ্যে আপনি সেই 2টা গোল রিটার্ন করলেন, এবং তারপরে আবার আপনি তৃতীয় গোলটা দিয়ে ম্যাচটাও বের করে নিয়ে গেলেন এডিশনাল টাইমে, শেষ খেলা। আবার ঠিক একই রকম অবস্থা আপনি যদি দেখেন কেপ ভার্দের সঙ্গে, মানে হাউ টাফ ইট ওয়াজ। তো এটা যেটা ভিসেন্তে দেল বস্ক অ্যাকচুয়ালি ওটাকে লিঙ্ক করার চেষ্টা করলেন, যে একটা দল যখন এইরকম বাউন্স ব্যাক মেন্টালিটির হয়ে যায়, এবং শুধু একটা ম্যাচ হলেও কাকতালীয় বলি আমরা কখনো কখনো, কিন্তু এটা হচ্ছে ব্যাক টু ব্যাক 3-4টা ম্যাচ এরকমভাবে আসা, তখন এই টিমটার একটা মোরালটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? এক হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে কিন্তু তাদের আক্রমণ, সেটা হয়তো নাসিফ পরবর্তীতে আলোচনা করবে, এখানে অনেক কিছু আসবে আলোচনাতে। মেসিকে কেন্দ্র করে যখন তার আক্রমণটা দেখেন, আপনি আনহেল ডিমারিয়াকে একটু মনে করি আমরা, লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি মেসির 60% কন্ট্রিবিউশন থাকে সেই ওয়ার্ল্ড কাপে, আনহেল ডিমারিয়া ছিল 40%, কখনো কখনো 50-50 ক্রসগুলো তখন। এবং সে কখনো কখনো এমন হয়েছে যে নিজেই অ্যাকচুয়ালি গোল স্কোরিং অপরচুনিটি অন্যের জন্য তৈরি করেছেন, আবার নিজেই করেছেন কখনো। কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার এই স্কোয়াডে লাস্ট ওয়ার্ল্ড কাপের 17 জনের মতো প্লেয়ার রয়েছে, কিন্তু আনহেল ডিমারিয়া নাই, কিংবা ওই রকম একটা ভার্সেটাইল উইঙ্গারও নাই। ভার্সেটাইল উইঙ্গার বলতে আমি বলবো লামিন ইয়ামাল। তাহলে মেসিকে কেন্দ্র করে যখন তার আক্রমণগুলো, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে এই বিশ্বাসটা তাদের ভিতরে রয়েছে এখন পর্যন্ত অনেস্টলি, যে ওদের মানে আপনি যদি ফিজিক্যাল এক্সপ্রেশন দেখেন, মানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখেন, অন অ্যান্ড অফ দ্য পিচ, হাইড্রেশন ব্রেকের সময়, ইভেন হচ্ছে যে আপনার যখন টানেল দিয়ে বের হচ্ছে, হাফ টাইমের সময় যখন আবার ঢুকছে, সব কিছুতেই আপনি দেখবেন যে তাকে অ্যাজ এ লিডার অন দ্য পিচ, এবং আমি লিডারের চেয়েও বেশি কিছু বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি এই বিশ্বাসটা ওদের ভিতরে রয়েছে, একটা দলের ভিতরে যখন এইরকম একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়, যে এই প্লেয়ারটা বা এই মানুষটা আমার দলে আছে, এবং 90 মিনিটের মধ্যে সে এমন কিছু করবে
যেটা আসলে আমাদেরকে ম্যাচ বের করে দিতে সাহায্য করবে। এটা কিন্তু আপনার লিওনেল স্ক্যালিনিও তার একটা ইন্টারভিউতে বলেছিল, সেটা আসার সময় আমি নাসিফ আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে কখনো কখনো ট্যাকটিক্স অ্যাবভ দ্য ট্যাকটিক্স হয়তো এক্সপোজড হয়ে যাবে, সম্ভব হচ্ছে না আসলে ওই ট্যাকটিক্সে আমার ডিজায়ার আউটকামটা বের করা, কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু কিছু জিনিস অ্যাবাভ দ্য ট্যাক্সিসকেই সৌদি দেল বক্স বলছেন অনিশ্চয়তা। আপনি দেখেন রাইট ফুটে যে ক্রসটা সে করেছে, মানে উইনিং গোলটা লতারো মার্টিনেজের, আপনি এটা কিভাবে বলবেন আসলে? আমরা তো অনেক ভাবছি নিয়ার পোস্টে যাবে এবং উনি রাইট ফুটে ক্রস করেছেন, আপনি দেখেন 6 ফিট 3 ইঞ্চি জন স্টোনস, এবং ওখানে বাড়ানো ছিল, হ্যাঁ, গেহি, এদের মাঝখানে আপনার 5 ফিট 8 ইঞ্চি বোধ হয় অ্যাকচুয়ালি লটারো মার্টিনেজ। আমি বলবো যে ওয়েল টাইমড ডেলিভারি এবং ওয়েল টাইমড জাম্প অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য বল। সোজা কথা যে সব কিছু একেবারে আমরা বলি না স্যামুলটেনাসলি ঘটনাগুলো ঘটা, যুগপথ, হি ইজ দ্যাট টাইপ অফ প্লেয়ার। মানে ওনাকে আসলে নিয়ন্ত্রণ করা কোনো প্লেয়ার কিংবা বলেন আপনি টিম, কোনো ট্যাকটিক্স, গেম প্ল্যান অ্যাবসার্ড। কারণ ইফ ইউ গিভ হিম স্পেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স, স্পেশালি হাফ স্পেস অর সেন্ট্রাল এক্সিসে, আপনি দেখবেন কিছু কিছু ম্যাচে ইজিপ্টের সঙ্গে, কারণ নাসিফ এগুলো নিয়ে আরও বেশি কাজ করেছে, ওয়াইড এরিয়াতে বল নিয়ে সে অ্যাকচুয়ালি কম্বাইন করার চেষ্টা করছে খুব দ্রুত, লেফট ফুটে পাস করেই সেখান থেকে রিটার্ন নেওয়ার চেষ্টা করছে, কি জন্য? টু স্ট্রাইক দ্য ডোর। কিন্তু অপরচুনিটি একবার হয়তো পেয়েছে, আবার কখনো পায়নি, কারণ ওটা ব্লক ছিল জায়গাটা। তো আলটিমেটলি এখন তারা যে একটা মোমেন্টামটা এখন এবং যে মেন্টাল যে টাফনেস তাদের, এই যে 3-4টা ম্যাচ এইভাবে ওভারকাম করে আসা, এটা কিন্তু প্রতিপক্ষের জন্য অত্যন্ত ভয়ের একটা ব্যাপার। সেই জায়গায় নাসিব ভাই মানে মেসি কথাটা একদম পুরোপুরি মনে মনে শেষ করে ফেলেছে। আমি যদি উল্টো দিকে বলি, মানে আমার ব্যক্তিগতভাবে আমার স্পেন টিমের নিউক্লিয়াস মনে হয়েছে রদ্রিকে। ডেফিনেটলি মানে কুল মানুষ, একজন ফুটবলার, ওদের নার্ভ তো আমরা বলি 200-এ থাকে অনেক সময়, যে এই অবস্থায় কন্ট্রোল দেখা, ওর চোখ কয়টা আমি ঠিক বুঝি না আসলে। মানে রদ্রি যেভাবে দলটাকে নিয়ে গেছে, আপনি সেটাকে মানবেন কিনা? স্পেনের খেলা যদি বলেন তাহলে ওখানে আসলে মানে ওয়ান ম্যান শো এরকম মনে হয় না, কখনোই মনে হবে, কখনো বোঝাও যাবে না যে কে আসলে ওদের মেইন পারসন। কিন্তু আপনি যদি মানে আপনি যেভাবে বলছেন রদ্রি তাদের খেলাটাকে আসলে কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে বা ডিকটেট করছে, কথাটা আসলেই সত্য। অফেন্সিভ ফেজেও যদি দেখেন সে তার কাছ থেকে খেলাগুলো শুরু হচ্ছে, এবং ডিফেন্সিভ ফেজ বা ডিফেন্সিভ ট্রানজিশনও যদি দেখেন, ফ্রান্সের সাথে ম্যাচে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ডিফেন্সিভ ট্রানজিশনে কাউন্টার অ্যাটাক ফ্রান্স করতে যাচ্ছিল। ওই সময় স্পেনের ডিফেন্সিভ ট্রানজিশনে সে কয়েকটা বল ইন্টারসেপ্ট করেছে, এমবাপ্পে বল পায়নি বা ডেম্বেলে বল পায়নি। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে চোখে সহসা পড়ে না যে বলটা কে উইন করলো, কারণ বলটা উইন করার পর আবার স্পেন টিম অ্যাটাকে চলে যায়, তো সবাই তখন ওই অ্যাটাকটাই হয়তো দেখে। কিন্তু এই যে স্পেনের ডিফেন্সিভ ট্রানজিশন বা ফ্রান্সের কাউন্টার অ্যাটাক সে থামিয়ে দিল বা ইন্টারসেপ্ট করে ফেললো, এই জিনিসটা যদি না হতো তাহলে হয়তো ওখান থেকে ফ্রান্স গোল স্কোরিং চান্স পেয়ে যেতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে, এবং একই সাথে যদি আমরা অফেন্সিভ ফেজের কথাও চিন্তা করি, অফেন্সিভ ফেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কাছ থেকে খেলাটা শুরু হচ্ছে, সে 2জন সেন্টার ব্যাকের সামনে থাকছে, কখনো কখনো তারা রোটেট করে, এই যে 3জন মিডফিল্ডার অথবা ইনক্লুডিং স্ট্রাইকার ওয়ারজাবাল সহকারে আমরা যদি দেখি যে পজিশন ওন আছে, পজিশন ওন মানে 34, মানে সে ফুল ওয়ার্ল্ড কাপের যতগুলো টিম আছে, যতগুলো প্লেয়ার আছে তাদের মধ্যে সে 5th পজিশনে আছে। এখন স্পেন যেহেতু বেশিরভাগ সময় বল পজিশন ধরে রাখে, আপনি সাকসেসফুল পাসের জায়গা চিন্তা করেন, সাকসেসফুল পাসে আমরা যদি অফেন্সিভ ফেজে যাই, তার আগে যদি পজিশন ওনটা একটু মানে আমাকে মনে হচ্ছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং, এই কারণে স্পেন তো বেশিরভাগ সময় বল পজিশনে রাখছে, তো তাতে বল পজিশন বেশি উইন করার কথা না, কিন্তু স্টিল সে 5th মানে ফুল র্যাঙ্কিং এর মধ্যে, কারণ যখনই তারা বলটা লুজ করছে তারা কাউন্টার 6 সেকেন্ডের মতো কম সময় লাগছে বল ইজিলি, তারা কাউন্টার মানে অপোনেন্টের থার্ড হাফে থাকে, তো সব প্লেয়ার ওখানে কাছাকাছি প্লেয়ার থাকলে ওখানে কাউন্টার প্রেস করে বল উইন করার চেষ্টা করে, এবং সেখানে বেশিরভাগ বল সে উইন করছে কাউন্টার প্রেসে। হ্যাঁ, অথবা অন্য প্লেয়াররা হয়তো কাউন্টার প্রেস করছে, যখন 5টা খেলার চেষ্টা করছে ওই প্রেসের এগেনস্টে, সে গিয়ে হয়তো বলটা ইন্টারসেপ্ট করে বলটা উইন করছে। তো স্পেনের একজন মিডফিল্ডার সে যদি 34 নাম্বার অফ পজিশন ওন করে থাকে এবং 5th র্যাঙ্কিং থাকে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ তাদের পায়ে বেশিরভাগ সময় বল থাকার কথা, স্টিল যখন বল লুজ করছে সে ওখানে চলে যাচ্ছে। এবং নাম্বার অফ সাকসেসফুল পাসেস অবশ্যই আমরা ইউজুয়ালি জানি যে স্পেন অনেক ছোট ছোট পাস করে নিজেদের মধ্যে, সিলেক্ট সেন্টার ব্যাক থেকে মিডফিল্ডার থেকে আবার মিডফিল্ডার অথবা ফুল ব্যাক আবার। সো ইন জেনারেল স্পেনের টিমের নাম্বার অফ পাসেস প্লেয়ারদের একটু বেশি থাকে, কারণ তারা বেশি সময় বল পজিশন রাখছে, বাট এর মতো অ্যাকুরেসি 90%-এর উপরে রাখাটা তো সহজ না, যে আপনি 7টা ম্যাচ খেলে ফেলছেন, স্টিল আপনার 95% বা 94% পাসিং অ্যাকুরেসি, এটা ডেফিনেটলি অনেক বড় কিছু। আমরা আসলে আরেকটা ছবি আমি যদি একটু অন্যভাবে দেখি, তারপর আমরা গোলগুলো দেখব, আমার কাছে মনে হয়েছে যে 3টা জায়গা আমি যদি বলি, লোপার্তোর জায়গার সাথে যদি মেসিকে দেখি একটু আমরা, 3টা পার্ট ওদের যদি ওই ছবিটা দেখানোর চেষ্টা করি, সেই লোপার্তোর সাথে যদি ভার্সেস মেসি, আমরা জানি যে ওদের যে ফুল ব্যাক
পুরো সবারই প্রায় 92-93% অ্যাকুরেসি পাস আছে, Right. কন্ট্রোলিং জায়গাটা যে দেখি একই সঙ্গে। ফাবিয়ান রুইজ এবং পেদ্রি যে পার্থক্যটা, এটা ইম্পর্টেন্ট জিনিস। কেন রুইজকে খেলাচ্ছে, কেন পেদ্রিকে খেলাচ্ছে না? তো রুইজকে বেশিরভাগ সময় খেলানো হচ্ছে যেসব ম্যাচে তারা মনে করছে যে অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাক করতে পারবে ওই পাশ দিয়ে, বিশেষ করে মেসি আছে। তো এইসব ক্ষেত্রে মূলত পেদ্রি হলো হাই প্রেসিং এ বল উইন করার চান্সটা বেশি থাকে, সে মোর অ্যাটাকিং। রুইজ হলো মোর ডিফেন্সিভ ট্রানজিশনে মোর হেল্প করতে পারে, প্লাস তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও পেদ্রির চেয়ে মোর হাইট, মোর স্ট্রঙ্গার। তো সেই ক্ষেত্রে তার এই ডিফেন্সিভ রোলটা যখন কাজে লাগে বেশি, সেসব ম্যাচে আমরা দেখেছি যে ডেভিড রুইজকে বেশি ইউজ করা হয়। আমরা একটু আলাদা করবো, যেমন মানে লোপার্তোর সাথে আমি মেসিকে বলছি যে ওই জায়গায় একটা পার্থক্য করতে পারে, সে কি মেসিকে কিভাবে দেখছে। একই সঙ্গে আমি যদি রদ্রির সাথে এনজোর বলি, মাঝ মাঠে দুইজন কীরকম খেলবে সেটার উপর যদি আমরা আলোচনা করবো, 3টা পার্টে আপনার চেষ্টা করবো। একই সঙ্গে ইয়ামালের সাথে তাগলিফিকের কথা যদি বলি আমরা, যে ওই জায়গায় মানে ডিফেন্সে সেন্টার ব্যাকরা কি আচরণ করতেছে আর্জেন্টিনা ইয়ামালের সাথে, সেটাও খুব ইম্পর্টেন্ট করবো কাজ। এখানে একটা জিনিস হচ্ছে যে মানে আমি ফার্স্টে যদি ল্যাপোর্তের ব্যাপারটা আসি, যে একটা জিনিস হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন ল্যাপোর্তে এবং কুভার্সি, আপনার প্রত্যেকটা দলেরই আসলে, যেটা নাসিফ একটু আগে বললো, যে খেলা বিল্ড করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাকচুয়ালি হোল্ডিং মিডফিল্ডার, যেটা হচ্ছে রদ্রি এবং হচ্ছে 2 সেন্ট্রাল ব্যাক কুভার্সি এবং হচ্ছে ল্যাপোর্তে। এবং এই প্লেয়ারদের যে অ্যাট্রিবিউটসগুলো থাকে, যে তাদের পাসিং অ্যাকুরেসি টু বিল্ড পজিশন ফ্রম দি ব্যাক, স্ট্রং 1v1 ডিফেন্ডিং এবং এরিয়াল ডুয়েল, সেটা অন গ্রাউন্ড ডুয়েল। এবং তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে সেট পিসেস, মানে স্কোরিং কোয়ালিটিজ অন সেট পিসেস। তাহলে আপনি দেখবেন এখানে যে স্পেনের প্লেয়াররা হয়তো সেট পিসে গিয়ে আসলে গোল তেমন একটা করতে পারেনি, সেন্ট্রাল ব্যাক ক্রিশ্চিয়ানো রোমেরো করেছে, লিসান্দ্রো মার্টিনেজ করেছে, ওকে ফাইন। তাহলে এখানে যেটা মেইন জিনিসটা হবে ল্যাপোর্তে এবং হচ্ছে আমি যদি বলি যে কুভার্সির, ওইখানে হুলিয়ান আলভারেস আর হচ্ছে লাউতারো মার্টিনেজ। কারণ লিও মেসি এই জায়গায় আসবে না, খুব কম। এবং সে বেসিক্যালি যে জায়গাটা এক্সপ্লয়েট করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে সে যখন অ্যাটাকিংয়ে আর্জেন্টিনা, তার রাইট হাফ স্পেস অথবা রাইট ওয়াইডার লেন, এখান থেকে অ্যাকচুয়ালি তার কাজটা শুরু হবে। কারণ সে পছন্দই করে, আমরা হিটম্যাপ যদি দেখি, কারণ নাসিফের কাছে এই হিটম্যাপ আছে যে প্রত্যেকটা ম্যাচে তার ভিজিলেন্স এরিয়া কোথায়, মাঠে কোন জায়গাটাতে সে বেশি অবস্থান করেছে খেলায়, এটা আইদার ডিফেন্ডিংয়ে অর অ্যাটাকিংয়ে। সে তো ডিফেন্ডিংয়ে খুব একটা নামে না, আলটিমেটলি অ্যাটাকিংয়ে বেশি থাকে। হয়তো সে মাঠের মধ্যে এমন একটা জায়গাতে থাকে যেখান থেকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা আফটার গেনিং পজিশন ট্রাই টু পাস টুয়ার্ডস লিওনেল মেসি। তাহলে অলওয়েজ সে হাফ স্পেস এবং ওয়াইডার লেন এই এরিয়াতে সে থাকে বেশি, যার ফলে হবে চ্যালেঞ্জ বেশি, যেটা হবে অ্যাকচুয়ালি কুকুরেয়া। যেহেতু কুকুরেয়া আজকে ওভারল্যাপিং করবে ডেফিনেটলি কালকে, কুকুরেয়া এবং হচ্ছে পেড্রো পোরো। তাহলে এইখানে একটা জিনিস যেটা নাসির বললো যে রদ্রির কথা, হি ডিড এ এক্সিলেন্ট জব ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি, অ্যান্ড ফাবিয়ান রুইজ। কারণ আপনাকে রেস্ট ডিফেন্স বলি এটাকে আমরা, when you are in attacking, you have the possession. In attacking third, you have to keep it in your mind that after losing possession, what about the rest defense? Because where the danger? Dangerটা কোথায়? Argentina always try to, after gaining possession, to give fit to the Lionel Messi. এবং ওইখানে হচ্ছে লিওনেল মেসি এবং হচ্ছে ডিপল, যদি ডিপল স্টার্টিংয়ে থাকে অথবা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে মাঠে আসে, অ্যাকচুয়ালি তখনই হলো হোল্ডিং মিডফিল্ডারের কাজটা, রদ্রি এবং হচ্ছে ফ্যাবিয়ান রুইজ, যে ইমিডিয়েটলি দে আর টু রিভার্ট টু ডিফেন্স। তাহলে কিন্তু এখানে কোকুরেয়া যদি হাই আপ অফ দ্য পিচও থাকে, দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন উইথ দ্য হেল্প অফ ল্যাপোর্তে। কারণ ল্যাপোর্তে তো একবার আপনি যে জায়গাটা বললেন সেই জায়গাটাই সম্ভবত আজকে স্প্যানিশ কোচ যেটা বলতেছিলেন আছে, যে আমরা হচ্ছে মেসিকে ম্যানমার্ক ওইভাবে করতে চাই না। তার মানে মেসিকে যে বলটা সাপ্লাই দিচ্ছে তারা কি সেখানেই বন্ধ করতে চায় বলটা? কারণ আপনি ধরেন একটা নৌকায় পানি ফুটো দিয়ে পানি উঠছে, তো নৌকার পানিটা সেচার চেয়ে ফুটাটা বন্ধ করা হচ্ছে জরুরি, সাপ্লাই লাইন কাট করা। এবং যদি সাপ্লাই লাইন কাট করতে নাও পারে, মেসির কাছে বল আসলো, তাহলে ওইটাকে তখন ডিল করা। তাহলে ওটা ডিল করতে গেলে কি করতে হবে, হুইচ মিনস আপনাকে এমনভাবে ডিফেন্স করতে হবে, স্পেশালি রদ্রি অর ফ্যাবিয়ান রুইজ ইনক্লুডিং ল্যাপোর্তে অ্যান্ড কুভার্সি, এদেরকে এখানে ডিল করতে হবে যাতে মেসি ওইখানে কোনো রকম ফ্রি স্পেস এই জন্য না পায়। একটা হচ্ছে তার স্ট্রাইক করা, কিন্তু তাকে না পেলেও যেটা হবে, যেটা আপনি দেখাচ্ছেন এখানের মধ্যে, যে এটা বোধহয় আপনার লামিন ইয়ামাল অথবা ওরা যে একটা মানে হোল তৈরি করে অলমোস্ট ত্রিকোণ, মানে ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে। আপনার যখন স্পেন অ্যাটাক করছে তখন তাদের স্ট্রাকচারটা কিরকম থাকে, ওই পাশে যদি দেখেন 3 জনের একটা ট্রায়াঙ্গেল, এই পাশে 3 জনের ট্রায়াঙ্গেল। সো উইঙ্গার, স্ট্রাইকার, রাইট ব্যাক, ওই পাশে হলো লেফট উইঙ্গার এবং লেফট ব্যাক এবং লেফট মিডফিল্ডার রুইজ।
সো তাদের মধ্যকার স্ট্রাকচারটা, সো তিনজন মাঝখানে সেন্টারলি অলমো আছে, ওয়ারজাবাল যেহেতু সাইডে আসছে, পিছনে দুজন সেন্টার ব্যাক প্লাস রদ্রি। সো তিনজন সব জায়গাতে রয়েছে এবং কম্বিনেশনগুলো, এবং দেখবেন যে এদের যখন অ্যাটাক করছে, মানে ইউজুয়ালি আমরা যেটা বলি যে যখন কোনো টিম ডিফেন্ড করে তারা কম্প্যাক্ট থাকার চেষ্টা করে। এখন অনেক টিম আছে যেমন আর্জেন্টিনা এবং স্পেন, দুইটা টিম যেটা করার চেষ্টা করে, অ্যাটাক করার সময় তারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। আমরা তখন মানে অ্যাটাকিংয়ের সময় আমরা কম্প্যাক্টনেস শব্দটা ইউজ করি না, আমরা ওই সময় ইউজ করি ক্লোজ প্রক্সিমিটি, মানে প্রতিটা প্লেয়ার কাছাকাছি অবস্থায় আছে। আপনি দেখেন প্লেয়ারদের মধ্যকার দূরত্ব 10-12 মিটারের বেশি না, মানে একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের মধ্যে দূরত্ব, ওয়ারজাবাল থেকে লামিন ইয়ামাল, পোরো, তিনজনের মধ্যকার দূরত্ব একজন থেকে আরেকজন 10-12 মিটার বা এরকম হতে পারে। অলমো এবং ওয়ারজাবাল নাম্বার 10 এবং স্ট্রাইকার নাম্বার 9, ওদের মধ্যকার একটা অল্টারনেটিভ মুভমেন্ট রয়েছে। যখন ওয়ারজাবাল স্ট্রাইকিং পজিশন থাকে, অলমো নেমে আসে, অলমো যখন স্ট্রাইকিং পজিশন থাকে, ওয়ারজাবাল নেমে আসে খুব দ্রুত এবং সেম জিনিস এই যে ফ্ল্যাঙ্ক এরিয়াতেও হচ্ছে। ওই পাশে যদি এখন দেখেন কুকুরে একদম ফ্ল্যাঙ্কে আছে, বায়ানা ভিতরে চলে আসছে, রুইজ ওখানে মাঝখানে নেমে আসছে রেস্ট ডিফেন্সের জায়গায়। একইভাবে কখনো কখনো আমরা দেখবো এখন যেমন সেন্টার ব্যাক পজিশনের দুজন প্লেয়ার কিন্তু একটু লেফট সাইডে আছে, যার পায়ে বল, রদ্রি পায়ে বল, সে এখন অলমোস্ট লাইক রাইট সেন্টার ব্যাকের মতো পজিশনে আছে, এবং তার পাশে যে কুবার্সি মাঝখানে, সে এখন লাইক ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো হয়েছে। সো স্পেনের ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয়, পরের ছবিটা দিয়ে একটু, হ্যাঁ, স্পেনের একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় যে তাদের প্লেয়ারদের পজিশন চেঞ্জ হচ্ছে কিন্তু তাদের স্ট্রাকচার কখনো চেঞ্জ হচ্ছে না, স্ট্রাকচার ইজ অলওয়েজ দেয়ার। আমরা একটু গোলগুলো যদি দেখি, আর্জেন্টিনা যে 7টা গোল পেয়েছে, আমরা সেই গোলগুলো যদি খুব এবং অ্যাটাকিং ফেজে এই ছবিতে যদি চিন্তা করেন, একটু দেখি আমরা, এই ছবিতে দেখবেন যে স্পেনের সবগুলো প্লেয়ার 1 2 3 4 5 6 7 8 জন প্লেয়ার এখানে, পিছনে হয়তো দুজন সেন্টার ব্যাক রয়ে গেছে। সো এই জায়গাতে যদি ওরা বল লুজও করে, ওরা এই জায়গাতে কাউন্টার প্রেস করে বলটা উইন করার চেষ্টা করবে। এবং মিন্টু ভাই যেটা মেনশন করেছিল, আর্জেন্টিনার ক্ষেত্রে আর্জেন্টিনা বল উইন করলেই তারা প্রথম চেষ্টা করবে, আমি বলি কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করা, যেটা ফ্রান্স টিমে একসময় গ্রিজম্যান করতো। আর্জেন্টিনার ক্ষেত্রে ওরা মেসি করে আর আলভারেজ করে। সো মেসি যদি উপরে থাকে, তারা প্রথম চেষ্টা করবে ওই পাশে থেকে বল উইন করলে মেসিকে দেওয়া, অ্যান্ড দেন বাকিরা এই পাশ থেকে এনজো ম্যাকলিস্টার তারা রান করছে সেকেন্ড বলটা, মানে পরের বলটা পাওয়ার জন্য। এই পাশ থেকে যদি বল উইন করে, তাহলে প্রথম পাশটাই যাবে আলভারেজের কাছে, কারণ মেসি তো ওই পাশে। আপনি যদি চিন্তা করে দেখেন যে ইজিপ্টের সাথে যে 3 নাম্বার গোলটা তারা করেছিল, আলভারেজ বল উইন করেছিল ডিফেন্সিভ একদম বক্সে ঢুকে, সেখান থেকে বল গিয়েছে লাউতারো মার্টিনেজ, সেখান থেকে এনজো, মেসি কিন্তু বক্সে ঢুকতে পারে না, ইভেন আলভারেজে বক্সে যেতে পারে না। মানে সেটা আপনি এই যে গোলটা আমরা যদি খুব বেশি ক্লিয়ার বোঝা যাবে তা না, যে গোলগুলো হয়েছে, আমরা জর্ডানের সাথে আমরা যে গোলটা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা করেছিল, এবং সেই সময় আমার সম্ভবত আর্জেন্টিনা গোল কনসিড করছে, হ্যাঁ কনসিড করছে, আর্জেন্টিনা যে 7টা গোল কনসিড করেছে, আর্জেন্টিনা গোল কনসিডের মধ্যে অনেকগুলো গোলই আমরা দেখেছি যে লেটস সে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে বল আসছে, রাইট সাইডের তাদের রাইট লেফট ব্যাকের সাইড থেকে বল আসছে, একটা ক্রস অথবা কাট ব্যাক, সেখান থেকে তারা কনসিড করেছে, এবং এরকম প্রায় 3 থেকে 4টা গোল। আমরা পরের গোলটাও একই আপনি যেটা বলছিলেন নিশ্চয়ই সেরকম করেও আসতেছিল। এটা সম্ভবত কেপ ভার্দের সাথে ম্যাচ, যেটা হলো এটা সম্ভবত ওই গোলটা না, এটা সম্ভবত অন্য একটা অ্যাটেম্পট আরেকটা, হ্যাঁ, কিন্তু কেপ ভার্দের সাথে যে গোলটা তারা কনসিড করেছে, এটা তো লং রেঞ্জ শট থেকে গোল কনসিড করা, দারুণ গোল ছিল এটা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। কিন্তু এই ম্যাচেরই সেকেন্ড গোল যেটা কনসিড করেছিল, সেটা হলো আপনার যে এটা আবার সুইজারল্যান্ডের সাথে ম্যাচ, তো সুইজারল্যান্ডের সাথে ম্যাচে এখানে কিন্তু ওয়ান টাচ, আমরা যেটা 1-to-1 বলি যেটা, সো লেফট উইঙ্গার মিডফিল্ডারে খেলেছে, মিডফিল্ডার তাকে আবার পাস করেছে, সেখান থেকে সে বের হয়ে আসছে। এবং এই জিনিসটা স্পেন কিন্তু খুবই করে, যেটাকে আমরা থার্ড ম্যান রান অনেক সময় বলি, যে লেসে লেফট ব্যাক খেলেছে মিডফিল্ডার খেলেছে হয়তো অলমোকে বা উইঙ্গারকে, সো থার্ড ম্যানকে খুঁজে বের করে, মানে 1 2 3 এরকম থার্ড ম্যান রান করার চেষ্টা করে। এটা কখনো কখনো থার্ড ম্যান হতে পারে, কখনো কখনো বল পাসের মাধ্যমে কুকুরিয়ে বের হয়ে গেছে, এরকম হতে পারে। তো এই জিনিসটা কিন্তু তারা সুইজারল্যান্ডের সাথে গোল কনসিড করেছে, এবং এই ম্যাচে ইজিপ্টের সাথে যে গোলটা, মানে সেটা এটা প্রথমটা ছিল সম্ভবত কর্নার ছিল, শর্ট কর্নারের পরে একটা ক্রস, যেখানে ওরা লাউতারো মার্টিনেজকে টার্গেট করেছিল। পরেরটা যাই আমরা, এবং পরেরটা যেটা কাউন্টার থেকে গোল কনসিড করেছিল তারা, এই গোলটা কিন্তু আসলে দেখেন যে রাইট সাইড থেকে একটা লো ক্রস, যেখানে যিনি গোল স্কোর করেছিলেন স্ট্রাইকার, তিনি কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের পেছন থেকে আসছিলেন। সো এই যে বলগুলো আসছে সাইড থেকে, ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে, গ্রাউন্ডে হোক বা এরিয়াল হোক, এই জায়গাতে আর্জেন্টিনা শুধু, এবং লাস্ট ইংল্যান্ডের সাথে ম্যাচেও কিন্তু সেম গোল কনসিড করেছে, এবং এটা কিন্তু ওদের এইবারের সমস্যা না, এটা 22 সালের ওয়ার্ল্ড কাপের থেকে সমস্যা, বা 22 সালের ওয়ার্ল্ড কাপের আগের থেকে সমস্যা। মলিনার এই যে গোল কনসিড করা, এই মলিনা এরকম গোল আগেও কনসিড করেছে আর কি, মানে তার এই জায়গাটা একটু ল্যাকিংস রয়েছে। এবং এই যে এই গোলটা মানে অ্যান্টনি গর্ডনের, ওই সময় অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টনি গর্ডনকে বসানোর জন্য প্রিপারেশন চলছে, রাশফোর্ড নামার কথা, রাশফোর্ড ওয়ার্ম আপ করে অলরেডি রেডি। এই সময়ে অ্যাকচুয়ালি রাইট সাইড থেকে মানে মর্গান রজার্সের ব্রিলিয়ান্ট ক্রস, এবং আমি বলবো যে মানে মলিনারই অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে বল ওরিয়েন্টেড, সে শুধু বল দেখছে, যেটা হচ্ছে যে ওয়াজ দ্য বল ওয়াজ দ্য ম্যান অফ। এটা তো আপনার খুব গ্রামারই বলেন যে একই সাথে দুটো কাজ করতে হবে পেরিফেরাল ভিশনে, তাহলে কি হবে, বডি পজিশনটা আমার ক্লোজ বডি থাকবে না, আমার ওপেন বডি থাকবে, দেন আই ক্যান ডিল উইথ হিম, মানে যেটাকে পেশির যে মনে রাখা,
এবং Automatically. অটোমেটিক্যালি। আমরা একটু স্পেনের গোলটার দিকে যাই, একমাত্র গোল যেটা ওরা কনসেপ্ট করেছিল সেই ছবিটা যদি একটু দেখি, যদি যে খুব বিষয় হ্যাঁ মানে গোলটা আসলে একটা cross একটা থেকে আর কি। ডান দিকে ক্রস হ্যাঁ, থেকে এটা এসেছে। প্রথমে left আমি side থেকে- আমি অবশ্য আমার মনে হয়েছে যে স্পেনের কোনো একটা ভুল তা না, না অ্যাকচুয়ালি খুব ভালো গোল দিয়েছিল বেলজিয়াম, কারণ ক্রসটা ভালো ছিল এবং টু বি অনেস্ট সেন্টার ব্যাকের সামনে দিয়ে এসে মানে ফ্লিক করার মতো ক্যাটালারে। তো এই স্ট্রাইকার যে হেডটা করেছে এটা স্পেনের কোনো মিস্টেক থেকে হয়নি। এবং টু বি অনেস্ট গোল বাদ দিয়ে আমরা যদি গোল তো মাত্র একটাই হয়েছে, আপনি যদি ভাবে চিন্তা করেন যে স্পেনের এগেইনস্টে অপোনেন্ট টিম কতগুলো গোল স্কোরিং চান্স তৈরি করেছে, যেটা আমরা এক্সজি বলি, XG বলি। অপোনেন্ট টিমের এক্সজি যদি চিন্তা করেন সেটাও খুবই অল্প, খুবই অল্প। মানে আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই, বাট খুবই অল্প, এবং যেটা কিনা খুবই অপোনেন্ট টিমের জন্য খুবই মানে ভয়ের ব্যাপার আর কি, যে আশঙ্কার ব্যাপার। বাট অন দ্য আদার হ্যান্ড ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, যারা কিনা এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি সংখ্যক গোল মিন্টু ভাই আপনি কি বলবেন, মানে ওইভাবে তো চান্স কেউই মানে ক্রিয়েটও ওইভাবে করতে পারে। মানে অনেস্টলি যদি বলি যে স্পেন, যেটা নাসিফ প্রথমে কিছু ক্লিপসের মধ্যে দেখাচ্ছিল আপনার ফার্স্ট দিকে 2-3টা ক্লিপসে, যে একটা জিনিস হচ্ছে যে স্পেনের খেলার স্টাইলটা হচ্ছে এরকম যে স্পেন কি করে, স্পেন যখন অ্যাটাকিংয়ে থাকে বল হারানোর সঙ্গে সঙ্গে তাদের যেই ক্যারেক্টার উইদিন এ ভেরি শর্ট টাইম, রিকভারি টাইম 6-7 সেকেন্ডস, তাহলে এটা যখন আপনি করতে যাবেন এটাকে একভাবে আমরা বলতে পারি যে কাউন্টার প্রেসিং কি, আপনি যখন অ্যাটাকিংয়ে অপোনেন্ট তো আপনাকে প্রেস করছে, প্রেসিংয়ের অ্যাগেনস্টে প্রেসিং, তার মানে কি হচ্ছে আমি স্পেন, আমার কাছে বলটা যখন প্রেস করে ডিফেন্ডিং টিম উইন করলো, সে তো এতক্ষণ মানে আমার সঙ্গে একটা লড়াই করে সে উইন করলো, আফটার গেইনিং পজিশন এই যে ট্রানজিশনটা হয় এবং এই যে ট্রান্সফরমেশনটা হয় তখন তো সে টায়ার্ড থাকে, অ্যাকচুয়ালি টায়ার্ড। ইফ হি গেট এনাফ টাইম দেন হি ক্যান ডিসিশন নিতে পারে সে। ওই সময় যদি আপনি আবার প্রেসিং করেন তাহলে ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম, কারণ ওইটা একটা ভালনারেবল টাইম, এবং স্পেন এই কাজটাই করার চেষ্টা করে। আমরা আপনাদের কথা শুনে আমার নিজেরও যখন পড়ছিল এবং আপনাদের কথা শুনে মনে হচ্ছে একদম নিখুঁত ফুটবলটা খেলছে স্পেন, ছবির মতো একদম অনেক কিছুই। মানে এই স্পেন কি তাহলে কি আর্জেন্টিনা হারাতে পারবে না? মানে আমি আর জানতে চাইবো, আর একটু বিরতি নিই। আর একটা জায়গায় আমাদের এই যিনি ম্যাচটা কভার করছেন যুক্তরাষ্ট্রে আছেন, নিউ জার্সিতে, সেই মুজলিমিন তারেকের কাছে একটু যেতে চাই আর্জেন্টিনা বা স্পেনের সর্বশেষ খবর নেওয়ার জন্য, যদি যুক্ত হতে পারেন। তারেক, স্বাগত জানাচ্ছি আমাদের স্যাটারডে স্পোর্টসে। একটু বলবেন যে আর্জেন্টিনা আপনার গতকালের রিপোর্টের, মানে আজকে সকালের রিপোর্টে দেখছিলাম একটু অসন্তুষ্ট, প্র্যাকটিসটা করতে পারেনি ঠিকঠাক, এখনকার সবশেষ অবস্থা কি? পিছনে মনে হচ্ছিল একটু ভেজা বৃষ্টি হয়েছে মনে হয়। অমিত, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিছুটা ঝড় এবং বজ্রপাত সব মিলিয়ে এখানে আজকে নিউ ইয়র্কের যে দিনটা শুরু হয়েছে সেটা আর্জেন্টিনা বা স্পেন কারোর জন্যই খুব একটা সুখকর নয়। এর মধ্যেই কিন্তু আর্জেন্টিনা তাদের অনুশীলন করেছে, যদিও সেটা পূর্ণাঙ্গ অনুশীলন বলা যাবে না। নিশ্চয়ই যারা দর্শক আছেন তারা এরই মধ্যে জেনে গেছেন যে কোচ লিওনেল স্ক্যালোনি তিনি আগের দিন খুব একটা মানে তার ক্ষোভটা তিনি ঝেড়েছিলেন, কারণ এই নিউ জার্সির যে স্টেডিয়াম যেখানে খেলা হবে ফাইনাল, এই স্টেডিয়ামে বা এই শহরে প্রথমবার এসেছে আর্জেন্টিনা এই বিশ্বকাপে। এর আগে তারা কিন্তু এখানে কোনো খেলা করেনি এবং ফাইনালের আগে তারা সব মিলিয়ে কিন্তু 2 দিন পূর্ণাঙ্গ দিন পেয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং বিশ্বকাপে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা গত 15 বছরে দেখেছি যে যে দল ফাইনালের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগটা বেশি পায় তারা একটু এগিয়ে থাকে, এবং সেই জায়গাটায় স্কালোনি হয়তো কিছুটা আক্ষেপ আছে। তিনি একদম সংবাদ সম্মেলনে বলেছেন যে তার প্লেয়াররা অনেকেই ফিট না বা শতভাগ ফিট না, সুস্থ না, এবং যে ম্যাচ টাইম খেলার পর যে রিকভারি সেশন বা যে সেই সময়টা ফুটবলাররা পাচ্ছেন না, জার্নি করতে হচ্ছে। এবং আর্জেন্টিনার ইংল্যান্ডের পর তারা কিন্তু অনেক জার্নি করেছে এবং যে জায়গাটায় হচ্ছে যে তারা কিন্তু ক্যানসাসে তাদের বেস ক্যাম্প ছিল, তারা ম্যাক্সিমাম ম্যাচগুলো ক্যানসাস থেকে এসে খেলে ক্যানসাস গিয়েছে। এবার তারা যখন তারা আটলান্টা থেকে নিউ ইয়র্ক আসবে, সেই জার্নিতেও কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তাদের সেই ফ্লাইটটাও বিলম্ব ছিল। রাতে এসে পরদিন ম্যাচ, সেই ম্যাচের মধ্যে ফিফার যে বাধ্যবাধকতা বা একটু তাড়াহুড়ো একদিন আগেই, যেটা আসলে নর্মাল আমরা গত কাতার বিশ্বকাপে সেটা দেখিনি। আজকের দিনে প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, ফাইনালের পূর্বে প্রেস কনফারেন্স, সেটা করা হয়েছে একদিন আগে এবং আর্জেন্টিনার দলকে অনেকটা অনুশীলন থেকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে। এটা স্কালোনির ভাষ্য মধ্যে বিষয়টা এরকম ছিল। তো সব মিলে ফাইনালের আগে যে একদম হালকা মনে বা স্বস্তি মনে যে ম্যাচটা খেলতে যাওয়ার কথা, সেটা আমার মনে হচ্ছে যে কোচ লিওনেল স্কালোনি কোনোভাবেই হচ্ছে না। সেটা কখনো ফিফার ব্যস্ত সূচি, আবার কখনো এই বিরূপ
আবহাওয়া, যেটা আজকে তারা অনুশীলন করেছে 1.5 ঘন্টা পর অনুশীলন শুরু করতে হয়েছে শুধুমাত্র এই ঝড় বৃষ্টি এবং বজ্রবৃষ্টির কারণে। এবং শুরু করার পরও যে স্কালোনির মন মতো যে অনুশীলনটা সেটা কিন্তু করতে পারেনি। তা আমাদের দেশে তো খুব আলোচনা চলছিল যে ফিফার খুব সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা, ফিফা বৃষ্টিটা থামালো না কেন আমি ঠিক জানি না। আপনি চেষ্টা করুন, আপনি হ্যাঁ আপনার থেকে যদি বৃষ্টি থামিয়ে আরেকবার প্র্যাকটিস করানো যায় আর্জেন্টিনাকে, ফিফা আলাদা ব্যবস্থা করতে পারে। নিশ্চয়ই তারেক পরের নিউজে আপনার সাথে আবার কথা বলবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটা বলছিলেন আর্জেন্টিনা প্র্যাকটিস করেন মিন্টু ভাই, এবং 37 ম্যাচে স্পেন সম্ভবত অপরাজিত, আমি ভুল না করে থাকলে। তা মানে এই রেকর্ড কি ভেঙে যাবে কিনা? আর্জেন্টিনার সম্ভবত ভেঙেছিল 2022 বিশ্বকাপে সেই সৌদি আরবের সঙ্গে। তো আপনার যেটা প্রশ্নটা দিয়ে শেষ করেছিলাম যে এই স্পেনকে কি হারানো সম্ভব না? তো সম্ভব আর অসম্ভব বলে তো কোনো কথা নেই অ্যাকচুয়ালি। এবং এটা যখন আপনার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ এবং আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আপনি এখন যে গুড মুডে আছেন এবং আপনার দলে যদি লিওনেল মেসির মতো একজন প্লেয়ার থাকে, তো ইট ইজ পসিবল। তবে একটা জিনিস হচ্ছে যে ফুটবল ইটস অল অ্যাবাউট অপশন। ফুটবলটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল গেম। এটা এমন না যে ওয়ান ডাইমেনশনাল গেম, যে আপনি হয়তো একটা ট্যাকটিক্সের উপরে বেস করে আপনি সবসময় খেলবেন, আপনার বিকল্প সলিউশনগুলোও থাকতে হবে। এবং এই লেভেলের প্লেয়াররা, অনেস্টলি স্পিকিং, এই লেভেলের প্লেয়াররা হচ্ছে যে খুব দ্রুত রিকগনাইজ করতে পারে সমস্যাটাকে এবং খুব দ্রুত সেটার সলিউশনও তারা বের করতে পারে। এই কারণে কিন্তু তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। তো এখানে যেটা মানে আমি ওইরকম হাইপোথেটিক্যালি কথা বলবো না, এটা হচ্ছে দুটো বেস্ট টিমের ম্যাচ। এই যে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং ল্যাটিন এবং ইউরোপের লড়াই হবে, এটা আলটিমেটলি হচ্ছে যে এই ম্যাচে আপনার গোল স্কোরিং অপরচুনিটি, যেটা নাসিফ একটু আগে বললো, স্ট্যাটিস্টিক্যালি স্পেন কিন্তু খুব কম দিয়েছে, প্রতিপক্ষ দলগুলো তেমন সুযোগ কিন্তু পায়নি। এখন কথা হচ্ছে যে প্রতিপক্ষ দলে তো আর লিওনেল মেসি ছিল না, এই দলে লিওনেল মেসি আছে। সো আর উনি একটা জিনিস হচ্ছে যে স্প্যানিশ ফুটবলের যে মিস্ট্রি, সেই মিস্ট্রিটা ওনার খুব ভালো জানা। আমরা হয়তো এগুলি খুব তাত্ত্বিক আলোচনা করছি যে বার্সার প্রোডাক্ট, বার্সার ফিলোসফি অ্যাকচুয়ালি স্প্যানিশ ফিলোসফি। এই যে বলল নাসিব যে পজিশন বেজ স্টাইল অফ প্লে, এবং স্পেন যেভাবে আউটপ্লেড করেছে মানে ফ্রান্সের যে ফ্রন্ট লাইন, একটা ডেসপারেট ফ্রন্ট লাইনকে যেভাবে তারা নিউট্রালাইজ করতে পেরেছে, অ্যাকচুয়ালি তাদের লক্ষ্য কিন্তু আর্জেন্টিনার সঙ্গে একই থাকবে। এবং তারা এটাও জানে যে আর্জেন্টিনা যদি পিছিয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোর থেকে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করে এবং তারা কিভাবে আক্রমণে আসে। অ্যানালাইসিস কিন্তু এগুলি টেকনিক্যাল টিম এবং হচ্ছে অ্যানালিস্ট যারা রয়েছে টিমের, এগুলি অলরেডি কিন্তু সব কিন্তু সবারটা জানে। এক্সপোজ বার্সেলোনার প্লেয়াররা শুধু না, 8 জন, অ্যাথলেটিকো 9 জনের মতো ফুটবল খেলে, সবাইকে চেনে, ভালোভাবে জানে। আলটিমেটলি কি হবে ম্যাচে হয়তো দেখা যাবে যে কিছু কিছু মোমেন্ট, যেটা নাসিব বললো যে এই যে মানে প্লেয়ারের পজিশন রোটেশন, এই যে এখানে একটা ব্লক দেখা যাচ্ছে, 3টা ব্যাংকের ব্লক, এখন এই ব্লকটা বিট করা তাদের জন্য কোনো ব্যাপারই না, দে নোজ হাউ টু বিট দিস ব্লক। তাহলে একটা জিনিস হচ্ছে যে আর্জেন্টিনা, এটা ঠিক স্পেন কিন্তু ওইরকম লো ডিফেন্সিভ ব্লকে হয়তো যাবে না, আই এম শিওর অ্যাবাউট ইট। বাট এটা তাও বলতে পারি না, ম্যাচের অ্যাপ্রোচিংয়ের উপরে নির্ভর করবে এবং স্টেজ অফ দ্য গেম অনেক কিছু হবে। স্পেনও হয়তো সিটব্যাক করবে, হয়তো একটা সার্টেন টাইমের জন্য, ইয়েস, এটা হবে স্টেটের উপরে ডিপেন্ড করবে। মেবি দে আর লিডিং, সো সামটাইম দে হ্যাভ টু ডু দিস থিংস। কিন্তু তারা ইংল্যান্ডের মতো হয়তো করবে না যে গোলটা দেওয়ার পরে এসে আমি 35 মিনিট 40 মিনিট এখানে বসে থাকবো, বিকজ দে উইল ট্রাই টু কিপ দ্য পজিশন, বিকজ ইফ ইউ আর বেটার দ্যান দ্য অপোজিশন টিম উইথ দ্য বল, then you have chances to win this game, because it doesn't matter how big or small team you are. Important is if you don't have the ball you cannot score. তাহলে বলটাই হচ্ছে মেইন গোল করার জন্য। সো স্পেন ওইটাই করতে চাইবে। এবং আর্জেন্টিনা হচ্ছে যে তাদের কিন্তু একটা দুর্বলতা রয়েছে অ্যাকচুয়ালি, যতগুলো বেশি গোল তারা করেছে অ্যাট দ্য সেম টাইম গোল কনসিডার করেছে এবং ডিফেন্সিভ কিছু এরর রয়েছে, বল ঢুকছে, অ্যাবসলিউটলি। সো এগুলি মিনিমাইজ করতে হবে অফকোর্স। এবং আমার কাছে যেটা মনে হয় অনেস্টলি স্পিকিং, এই 7টা ম্যাচে যা করেছে অ্যাকচুয়ালি লিওনেল মেসি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে ম্যাচের জেতার পিছনে। আমরা সেখানে নাসিব ভাইয়ের কাছে আসতে চাই, মেসির কন্ট্রিবিউশন যদি দেখেন, যে 8টা গোল করেছে, যে পজিশনগুলো দেখাচ্ছে এবং 4টা অ্যাসিস্ট ছিল, আমরা পরের কার্ডটা একটু দেখি চেষ্টা করি যে আফটার এটা মানে ও পুরো ম্যাচে কোন জায়গায় কত পার্সেন্ট টাচ করছে বলে। আপনি যদি দেখেন বেশিরভাগ টাচ হলো মাঠের এই পাশে, মানে হাফ থেকে এই পাশে, মানে রাইট সাইডটায়, মাঠের লেফট সাইডে সে খুব একটা যায়ই নাই। এবং একটা সময় তো পুরোপুরি রাইটেও আসতে দেখেছি আমরা, লাস্ট 20 মিনিটে দেখেছি যখন লাউতারো মার্টিনেজ নামছে। বেশিরভাগ আপনি মোস্ট পার্সেন্টেজ দেওয়া আছে হলো 15% এবং সম্ভবত এটা 18 বা 19%, সেটা হলো
জোন 14 Zone বলি 14, আমরা, এবং তার পাশে হলো রাইট হাফ স্পেসে। সো এই জায়গাতে সে সবচেয়ে বেশি আসার চেষ্টা করছে, যে ক্রসগুলো হয়েছে বা অ্যাসিস্টগুলো যেটা দেওয়া ছিল আগের ছবিতে ছিল, অ্যাসিস্টের জায়গাটা যেই দেওয়া ছিল এটা কিন্তু আসছিল ওখান থেকে। আমরা সেটাও দেখছিলাম যে লিওনেল মেসি পুরো হাইয়েস্ট কতগুলো শটস করেছে এবং পার্সেন্টেজ, মানে টিমের 52% শটস তার কাছ থেকে আসছে। এবং আর একটা স্ট্যাটস এখানে ছিল এরকম দেখছিলাম যে টিমের যতগুলো গোল স্কোরিং চান্সেস ক্রিয়েট হয়েছে তার 88%-এ লিওনেল মেসির ইনভলভমেন্ট আছে, মানে হয় গোল হয়েছে অথবা অ্যাসিস্ট করেছে অথবা অ্যাসিস্টের আগের পাসটা দিয়েছে। সো গোল স্কোরিং চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে তার কোনো না কোনো ভাবে ইনভলভমেন্ট আছে ওই অ্যাটাকিং। আমাদের কাছে সেই কার্ডটা থাকার কথা, এটা না এর পরে আরেকটা কার্ড থাকার কথা সেটাতে। এবং এটা যেটা দেখাচ্ছে যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে তার শর্টস যতগুলো সে নিয়েছে তার মানে টোটাল টিমের কত পার্সেন্ট শর্ট সে নিয়েছে। সো আপনারা যদি দেখি 6 সালে বেশি ম্যাচ সে খেলা নাই, যখন 10% ছিল, 10 সালে 48%, 14 সালে 42%, 18 সালে 47%, 22 এবং 26 এসে দেখবেন, কারণ সে বুঝতে পেরেছে ওই আগে 4টা ওয়ার্ল্ড কাপ খেলে যে তাকে গোল স্কোর করতে হবে, সে অন্যের উপর ডিপেন্ড করে আসলে ম্যাচ উইন করতে পারবে না। আপনি কি স্পেনকে এই জায়গায় আর্জেন্টিনা জিতলে এইভাবেই মেসির ওই ইনভলভমেন্ট বলবো, মেসিকে গোল করতে হবে ব্যাপারটা এরকম না। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে মেসি গ্রুপ পর্বের প্রথম 3টা ম্যাচে সেই স্কোর করেছে, লাস্ট ম্যাচটা বাদ দিলে, কারণ ওখানে পেনাল্টি থেকে এবং ফ্রি কিক থেকে লোসেলসো এবং মার্টিনেজ গোল করেছিল। বাট আদারওয়াইজ গ্রুপ পর্বে বেশিরভাগ গোল মানে ওপেন ফিল্ডের গোলগুলো সব মেসি করা ছিল। গ্রুপ পর্বের পরে যে এক্সট্রা মানে নকআউট পর্বে খেলা শুরু হলো, এখানে কিন্তু মেসি খুব একটা গোল করতেছে না, এখানে কিন্তু মেসি গোল করছে কম, বরং অ্যাসিস্টের ভাগটা বেশি বা পার্সেন্টেজটা বেশি। এবং কিছু কিছু ম্যাচে মেসি আসলে একটু স্ট্রাগলও করেছে, তার পাসিং অ্যাকুরেসি একটু কমে গিয়েছে, 10টা পাস দিলে যেটা 9টা অ্যাকুরেট হওয়ার কথা 10টা হওয়ার কথা হয়তো একটা কমে যাচ্ছে। ক্রস আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে তার বল কন্ট্রোল করাটা, মিন্টু ভাই দেখবেন কিনা, আগে যেরকম যে সে ড্রিবলিং করতেছে বা উপর দিয়ে যে বলটাকে আবার রিসিভ করতেছে, কিন্তু সে বল হারায় ফেলে একটা সময় যায়। মানে সেটা কি বয়সের, আপনাকে বুঝতে হবে যে 39 ইয়ার্স অফ এজ, এবং যখন আপনার বয়স বাড়তে থাকবে অফকোর্স আপনার অ্যাজিলিটি, মোবিলিটি এগুলো কিছু হলেও কমবে, এটা একদম ন্যাচারাল। কিন্তু তারপরেও বলবো আমি, আমার সে অনেকগুলো ফাউল আদায় করেছে। এবং আপনি দেখেন লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে আই ওয়াজ লাফিং অ্যাকচুয়ালি, যখন খেলা চলছিল সে এমনভাবে দুই পায়ের মাঝখানে বলটাকে শিল্ড করলো, হ্যারি কেন একটা 6 ফুট টল মানুষ তার উপর দিয়ে পড়লো এবং 3 জনের ভিতর থেকে সে বলটা নিয়ে চলে গেল। তো এগুলি তো স্বাভাবিক, তার একটা বয়সেরও ফ্যাক্টর আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে, যেটা নাসিব বললো, ডেটা দিয়ে একদম আপনাকে দেখালো, আপনি কার্ডগুলো দেখলেন যে তার ইনভলভমেন্ট কতটুকু এখানে, এবং অন্যরা উজ্জীবিত হয়। আর এই আর্জেন্টিনা টিমটা যদি 22 সাল থেকে আমরা দেখি, অ্যাকচুয়ালি এভরিবডি ইজ প্লেইং ফর অনলি হিম। মানে এটা অনেক সময় মুখে বলে অনেকে, আমরা না, এটা মাঠেই দেখা যাচ্ছে। মানে এই শুধু বোধহয় এটা ফুটবল টিমের না, এটা বোধহয় কোনো টিমে মানে এরকম ডাই হার্ড একজনের জন্য কাজ করা, একটা কোনো অফিসে আপনি দেখেন একটা জিনিস, আমরা সাধারণত কি দেখি, যে গোল করলো সেলিব্রেট সে করে। আপনি দেখেন যে গোল করেছে সে দৌড় দিয়ে তার কাছে চলে যাচ্ছে, তার সঙ্গে সেলিব্রেশন করতে যাচ্ছে। যখন আমি মাঠে মেসি যখন পড়ে যায় কোনো ভাবে, অন্য প্লেয়াররা ঘিরে ফেলে থাকে, কিন্তু কোনো ভাবে যেন সেকেন্ড টাচ কেউ না করতে পারে, তার ক্ষতি করতে না পারে। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে মেসি, আপনি যদি 22 সালে ওয়ার্ল্ড কাপও চিন্তা করেন এবং এবারের ওয়ার্ল্ড কাপটাও যদি চিন্তা করেন, একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে মেসি নির্ভর হলে আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট। এবং 22 সালের ওয়ার্ল্ড কাপে অ্যাকচুয়ালি একটা পর্যায়ে আলভারেজ, ম্যাকেলিস্টার এবং এনজো ফার্নান্দেজ, এই 3টা প্লেয়ারকে উঠে আসতে হয়েছে। ওই সময় তারা উঠতে ছিল আর কি, উত্থান হয়েছিল বলা যেতে পারে। এনজো তো শুরু ওয়ার্ল্ড কাপ দিয়ে, মানে আমরা মানে তার ইমার্জিং বলা যেতে পারে। হ্যাঁ, আর এইবারে ওয়ার্ল্ড কাপেও একটা পর্যায়ে এসে মনে হচ্ছিল যে এই 3টা প্লেয়ারের মধ্যে বা অন্য কেউ হতে পারে, যেমন লাউতারো মার্টিনেজও লাস্ট 2টা ম্যাচে গোল করেছে। সো মেসি একার পক্ষে আর পসিবল হচ্ছে না, কারণ অপোনেন্ট টিম আরো স্ট্রঙ্গার হচ্ছে এবং তারা জানে যে কিভাবে তাকে আটকাতে হচ্ছে। এবং লাস্ট ম্যাচগুলোতে আপনি যদি দেখেন মেসির যে টাচগুলো আমরা দেখলাম পার্সেন্টেজ, এটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে, কারণ সে উপরে আর বল বেশি পাচ্ছে না, কারণ অপোনেন্ট টিম 5-4-1 বা 4-4-2 যখন খুব কম্প্যাক্ট থাকছে তখন সে এখন বল রাখতে পারছে না। সো আলটিমেটলি একটু বল নিচে নিয়ে এসে নিচে নেমে এসে বল নিতে হচ্ছে, এন্ড দেন সেখান থেকে সে বলগুলো ডেলিভার করার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস যদি আমরা এখানে জাস্ট একটু অ্যাড করে দিই, আর্জেন্টিনা আসলে কীভাবে খেলা ট্রাই করে, যখন তারা খেলা শুরুতে একরকম খেলে এবং 60 মিনিটের পরে যদি গোল পিছিয়ে থাকে তখন তারা একটু অন্যভাবে খেলে। তাই তো সম্ভবত 75 পর্যন্ত সে 7টা গোল দিয়েছে, পরে 8টা দিয়েছে। 75 পরে আর্জেন্টিনার গোল হলো 11টা, মানে 19টা গোলের মধ্যে 11টা গোলই আসছে 75 মিনিটের পরে। তো শুরুতে আর্জেন্টিনা আসলে কিভাবে খেলে, তারা মূলত সেন্ট্রাল চ্যানেল দিয়ে মানে প্রোগ্রেস করার চেষ্টা করে। দেখবেন যে তাদের ফরমেশনটা এখন অনেকটা এরকম, ফরমেশনের সাথে চেঞ্জ হয়ে যায়, 4-1-3-2 এরকম থাকে। মিডফিল্ডে 4 জন, পারেদেস, তার সামনে ম্যাকেলিস্টার, এনজো এবং সিমিওনে অথবা আলমাদা খেলতো আগে, তাদের সামনে মেসি এবং আলভারেজ। তো মেসিও কিন্তু মিডফিল্ডে নেমে আসে। সো মিডফিল্ডে ওরা 5 জন হয়ে যায় আসলে। সো এই 5 জনকে ডিফেন্ড করাটা একটু ডিফিকাল্ট। আপনি যদি 4-3-3-তে যদি বা 4-4-2-তে যদি স্পেন ডিফেন্ড করে, আজকে দেখবেন মানে কালকে দেখবেন অলমোকেও নিচে নেমে এসে ডিফেন্ড করতে হতে পারে, মানে 4-4-2-তে না থেকে হয়তো 4-4-1-1 হতে পারে।
বা তখন তো 4-5-1 হতে স্পেস পারে। তৈরি হবে এদের। তো স্পেস তৈরি হবে ওই দুই সেন্টার ব্যাকের জন্য। সো বাট তারা চেষ্টা করবে এই মিডফিল্ডে এই জায়গাটা তারা কীভাবে কম্প্যাক্ট করে ফেলতে পারে, এবং 4-4-2 যদি করে তাহলে ওই জায়গাতে অনেক বেশি উইঙ্গার থেকে অনেক বেশি ভিতরে আসতে হবে। লামিন ইয়ামাল এবং বায়েনা বা যেই খেলুক তাদেরকে অনেক বেশি ডিফেন্ড করতে হবে এই ম্যাচে যখন আর্জেন্টিনা পায়, যখন বল থাকবে। তো সেন্ট্রাল চ্যানেল দিয়ে আর্জেন্টিনা বল প্রোগ্রেস করার চেষ্টা করে এবং একটা পেনিট্রেশন পাস। আমার একটা মানে রিলেট করার সুযোগ আছে, কিছু কিছু কোচ আছে বুঝছেন, তাদের কিছু ফ্যাসিনেশন থাকে আর কি, যে আমরা এরকম একটা সামনে পেনিট্রেশন পাস খেলতে চাই, দুই ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের মাঝখান দিয়ে বলটা যাবে মেসির কাছে বা স্ট্রাইকারের কাছে, এরকম কিছু ফ্যাসিনেশন কিছু কিছু কোচে থাকে। আমার এবারে ওয়ার্ল্ড কাপে স্ক্যালন টিমকে দেখে মনে হচ্ছে তাদের এরকম একটা ফ্যাসিনেশন আছে এবং তারা এই কাজটা করছে যে দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝখান দিয়ে অথবা পাস দিয়ে হাফ স্পেস এরকম একটা পাস খেলবে, এবং তারা খেলছে আলজেরিয়ার সাথে ম্যাচে যদি মেসির গোলটা দেখেন যেটা লং রেঞ্জ শট থেকে গোল করেছিল, পিছন থেকে খেলেছে, একদম সেটা কিন্তু vertical একদম pass। যে ডিপল খেলেছিল, ওই জিনিসটা তাদের খেলার একটা টেন্ডেন্সি বা স্টাইল তারা করতে চায়। যখন ওটা হচ্ছে না, কারণ সময়ের সাথে সাথে স্ট্রঙ্গার টিম আসছে এবং আরও বেশি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, তখন তারা বাধ্য হচ্ছে উইং থেকে ক্রস করতে। যখন তারা উইং থেকে ক্রস করতে, যখন লো ব্লকের এগেনস্টে খেলছে লাস্টের 10-15 মিনিট 12 মিনিট, তখন তাদেরকে লো ব্লকটা ভাঙতে হবে। তো লো ব্লক ভাঙার ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে কথা হচ্ছিল যে আপনি উইং থেকে যখন ক্রস করতেছে মানে ওই মানে দ্রুত গতি সে রিসিভ করতে পারবে কিনা, লাউতারো মার্টিনেজ যেটা কাজটা করছে, হ্যাঁ। কিন্তু বাকিদের জন্য তো টাফ ছিল। এবং আপনি দেখবেন মেসি কিন্তু উইংয়ে বল তাকে সামনে দিলে সে বল নিতে পারবে না, এখন যত পাস দিবেন তার পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে। বল টু দ্য ফিট, বল টু দ্য স্পেস। আপনি লামিন ইয়ামালকে বল টু দ্য শুধু স্পেস পাস দিতে দিলে পারেন হবে না। কিন্তু মেসিকে বল দিতে হবে তার পায়ে। এবং মেসি এখন আরেকটা জিনিস আমরা দেখছিলাম এরকম একটা ভিডিওতে বা কোনো একটা জায়গায় এক্সপ্লেইন করছিল যে সেন্টার ব্যাক অথবা যার পায়ে বল আছে তার থেকে সে 15 মিটারের মধ্যে থাকতেছে, কারণ এই 15 মিটারের দূরত্ব যদি থাকি, আপনার পায়ে বল আছে, আপনি ডিফেন্ডার বা মিডফিল্ডার, আমি তো মেসি না, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আমি আপনার থেকে 15 মিটারের মধ্যে থাকবো বলটা নেওয়ার জন্য, কারণ এর বেশি দূরত্ব যদি আমি চলে যাই, বেশি দূরত্বে চলে যাই, অপোনেন্টের জন্য ইন্টারসেপ্ট করার চান্সটা বেশি থাকে। সো সে ক্লোজ থাকছে বলের, আমাকে বল দিচ্ছেন, দেন আমি সেখান থেকে বল প্রোগ্রেস করছি। এবং লো ব্লক ভাঙার ক্ষেত্রে তারা দুটো কাজ করেছে এবং লাস্ট ম্যাচে দুইটা গোল আসছে এই লো ব্লক ভাঙার থেকে, একটা লং রেঞ্জ শট, একটা ক্রস থেকে। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, মিন্টু ভাইয়ের কাছে প্রশ্ন রাখছি, মানে গোলের খেলা সেই মার্টিনেজ নাকি সিমন, তাদের অবস্থা কি হবে? মিন্টু ভাই কালকের প্রেডিকশন কি? মানে অনেস্টলি স্পিকিং, মানে আমি বিগ ফ্যান অফ লিওনেল মেসি। এটা বোঝা গেল। মানে আমি আসলে তার খেলা দেখতে আমার ব্রাজিলের অনেক enjoy সমর্থক করি। কিন্তু মন থেকে মেসির জন্য। আমি অনেস্টলি চাই যে সে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতুক। সে যদি নাও জিতে তার কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে লাস্ট 20 ইয়ার্স আসলে উনি এবং তার সঙ্গে আরেকজন ভদ্রলোক মানে রোনালদো যেভাবে এন্টারটেইন করে গেছে সারা বিশ্বের মানে মানুষকে, খেলাধুলা যারা ভালোবাসে ফুটবল, তো এইটা তো আনবিলিভেবল একটা জিনিস। এবং এখনও এই বয়সে যে পারফর্ম উনি করছেন, মানে এগুলি আসলে কি বলবো, এগুলোকে আসলে কোনো ভাষা বা কোনো শব্দ বিশেষণ দিয়ে এগুলোকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। সো অনলি ফর হিম, মানে আমি পার্সোনালি চাই যে সে এই ওয়ার্ল্ড কাপটাও নিয়ে সে চলে যাক। মানে কত গোলে জিতবে তাহলে? নো, ইট উইল বি ভেরি টাফ ম্যাচ, এবং এটা যে মানে খুব হাই স্কোরিং ম্যাচ হবে, নট লাইক দ্যাট। এবং আমার ধারণা খুব একদম ন্যারো মার্জিন হবে। মানে গোল তো আসলে ফুটবল হচ্ছে আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টের খেলা, ওপেন স্কিল গেম। সো এটা তো আপনি কেউ বলতে পারবেন না যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন আফটার 30 সেকেন্ডস, সিনারিও চেঞ্জ হয়। সো গোলের কথা বলতে পারবো না, বাট আমার ধারণা হচ্ছে যে টেম্পো নিয়ে তারা আছে আর্জেন্টিনা, এবং তাদের যে এখন মেন্টাল স্টেট, তারা হচ্ছে আপার হ্যান্ডে। এবং স্পেন, যদি স্পেন নিজেরা, মানে আমি কিভাবে বলবো এটাকে, যে কিছু আছে না একটা সময় যে একটা ব্যাড ডে যায় একদিন কোনো একটা, ফ্রান্সের যেটা লাস্ট ম্যাচ অ্যাবসলিউটলি ছিল, এইরকম কোনো কিছু যদি না হয়, মানে এটা একটা দেখার মতো ম্যাচ হবে অনেস্টলি স্পিকিং। আসিফ ভাই। আমার মনে হয় যে মানে দুই দলেরই দুই রকমের স্ট্রেংথ বলা যেতে পারে। একটা হলো যে স্পেনের হলো নিয়ন্ত্রণ, আমি যে কে তাকিয়ে আছে চোখটা কার আমি এটা দেখার চেষ্টা করছি। দুজন মনে হয় দুই জনের দিকেই তাকিয়ে আছে, এরকমই মনে হচ্ছে। এনিওয়েজ, তো আমার মনে হয় যে স্পেনের যেই স্ট্রেংথ সেটা হলো নিয়ন্ত্রণ, তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে চায়, অপোনেন্টকে খেলতে দিতেই চায় না। ফ্রান্সকে তারা অলমোস্ট নিয়ন্ত্রণ করেছিল। ফ্রান্স যেটা করতে পছন্দ করে বা ভালো পারে সেটা 2-3 বার ফ্রান্স সুযোগ পেয়েছে, বা সেটা স্পেন যথেষ্ট কৃতিত্বের সাথেই বা স্ট্রেংথের সাথেই তারা ওটাকে পার করার চেষ্টা করছে। ওই 3টা মোমেন্ট ছিল হয়তো ফ্রান্সের জন্য বড় চান্স। আর আর্জেন্টিনা কিন্তু অ্যাকচুয়ালি আমরা গ্রুপ পর্ব বাদ দিয়ে পরের যে খেলাগুলো, সেগুলো প্রতিটা খেলাতেই তারা খুব স্ট্রাগল করে পার হয়েছে। হ্যাঁ, তারা গোল স্কোর করেছে কিন্তু খুব কনভিনসিং মনে হয়নি কখনোই। বাট তাদের যেটা স্ট্রেংথ মনে হচ্ছে, তারা কখনোই হাল ছেড়ে দেন, এবং তাদের যে চ্যাম্পিয়ন মেন্টালিটি, এই 22-এর ওয়ার্ল্ড কাপ জেতার আগে বা তার আগে কোপা আমেরিকা জেতার আগ পর্যন্ত তাদের মধ্যে এই বিশ্বাসটুকু ছিল কিনা। আর ইংল্যান্ডকে দেখেন, লাস্ট দুটো ইউরোর ফাইনাল খেলেছে,
জিততে পারে নাই, লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে বা কোয়ার্টার ফাইনাল খেলেছে, জিততে পারে নাই। সো আর্জেন্টিনা একটা এরকম সময় ছিল 2010, 14, 15, 18, 20, 18 পর্যন্ত হয়ে হচ্ছে না, পারছিল না। বাট এটা 22 সালের বা কোপা 22-এর আগে যে কোপা আমেরিকা, ওখান থেকে তারা ভেঙেছে। সো আমার মনে হয় যে এই ম্যাচের ক্ষেত্রে যদি চিন্তা করি কি কি হতে পারে, মানে প্রবাবল কি হতে পারে, স্পেন যদি তাদের নিজস্ব খেলার স্টাইল বা প্লেইং স্টাইল, এখন পর্যন্ত যে 7টা ম্যাচ তারা খেলেছে, এখানে তারা যদি কোনো পরিবর্তন না করে, তাহলে আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য স্পেনকে ব্রেক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু স্পেন যদি লেটসে তারা 1-0 গোলে এগিয়ে গেল কোনো একটা সময়, ইংল্যান্ডের মতো তারা যদি তাদের প্লেইং স্টাইল চেঞ্জ করে ফেলতে যায়, আর্জেন্টিনা তাদেরকে শেষ করে দিবে। কিন্তু যদি স্পেন যদি ফ্রান্সের সাথে 1-0 হওয়ার পরেও তারা কিন্তু তাদের খেলার স্টাইল চেঞ্জ করে নাই, 2-0 হওয়ার পরেও প্লেইং স্টাইল কোনো চেঞ্জ করে নাই। সো সেই জিনিসটা যদি স্পেন এই ম্যাচেও করতে থাকে, এবং আমার মনে হয় তাদের কনফিডেন্স থাকা উচিত যে তারা এই তাদের প্লেইং স্টাইলের উপর বিলিফ রেখে, কনফিডেন্স রেখে খেলা উচিত। আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনা ডেঞ্জারাস তাদের জন্য, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তাদের প্লেইং স্টাইলে যদি ভরসা রেখে তারা খেলতে পারে, আর্জেন্টিনার জন্য বরং ডিফিকাল্ট হয়ে যাবে, এটাকে ব্রেক করবে কীভাবে। আমরা একদম শেষ মুহূর্তে আছি, একদম 1 মিনিট জমায় দিব। আপনি 2 গোলকিপার নিয়ে কথা বলছিলেন, মার্টিনেজ আর সিমোনে। লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা বলি, যে এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ ভূমিকা ছিল সেই ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত কিন্তু আমি বলবো যে এমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্স, মানে আর্জেন্টিনা দলের গোলকিপার হিসাবে এভারেজ আমি বলবো। এবং তাকে কিন্তু খুব একটা, আমি বলবো যে টেস্টেড হয়েছে সে, এবং সেখানে যে গোল কনসিডিং করা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার কিছুই করার ছিল না, কিন্তু রিয়াল টেস্টিং যেটা, সেটা কিন্তু এখনো ওইভাবে সে হয়নি। আমি কেন বলছি, একটা দল যখন প্রতিনিয়ত আক্রমণ করবে আপনার উপরে, গোলকিপার যখন সেভ দিবে, তখনই অ্যাকচুয়ালি তার টেস্টিংটা হয়। আপনি উনাই সিমনের কথা আমি বলবো, ফ্রান্সের সঙ্গে ম্যাচটা একটু চিন্তা করেন, যখন আপনার ফ্রান্স হাই পিচে প্রেসিং করছিল অসাধারণ, এবং সেখান থেকে তারা যখন কিছু কিছু সিচুয়েশনে আপনার লং পাসগুলো খেলেছিল কাউন্টার অ্যাটাকের জন্য, বিশেষ করে এমবাপ্পেকে টার্গেট করে, আপনি দেখেন 2টা সিচুয়েশন এরকম হয়েছে যে 16 মিটার বক্সের বাইরে এসে সেইটাকে ডিস্ট্রয় করেছে, বক্সের ভিতর ঢুকে হাত দিয়ে আটকে দিয়েছে। সো এগুলি বলবো যে তার বেস্ট পসিবল মানে এফেক্টিভনেস, তাহলে প্রোঅ্যাক্টিভ থাকা, যেটা প্রোঅ্যাক্টিভ গোলকিপার। অ্যাবসলিউটলি। এবং এটা হচ্ছে যে আমি 2টা গোলকিপারকেই এইভাবে দেখতে চাই। যদি আপনি আমাকে বলেন যে এখন পর্যন্ত পারফরমেন্স অনুযায়ী ফাইনাল টিমের মেম্বার হিসাবে কে আপনার কাছে বেশি ফেভারিট, ইফ ইউ আস্ক মি দিস কোশ্চেন, দেন ডেফিনেটলি আই উইল গো ফর উনাই সিমন। তবে এক্ষেত্রে একটা জিনিস অ্যাড করা যেতে পারে ছোট করে, যে আর্জেন্টিনা যে লং রেঞ্জ শটগুলো অ্যাটেন্ড করে যখন তারা পিছিয়ে পড়ে, উনাই সিমনের শর্ট স্টপিং কিন্তু আবার অত ভালো না কম্পেয়ার টু মার্টিনেজ শর্ট স্টপিং, লং রেঞ্জ শর্ট স্টপিং বেশ ভালো। উনাই সিমনের ক্ষেত্রে আবার শর্ট স্টপিং অত ভালো না, মানে কম্পারেটিভলি। এক্ষেত্রে আর্জেন্টিনা নিশ্চয়ই এই জিনিসটা অ্যাটেন্ড করবে, যেটা জাপান গতবার ওয়ার্ল্ড কাপে একটা গোল ছিল স্পেনের এগেইনস্টে। আমরা সবাই, অনেক দর্শকও নিশ্চয়ই চায় যে তাই হোক। আপনার দর্শক কামনা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আই ফিল অনার যে আপনারা এসেছেন, অসংখ্য আমি ঋদ্ধ হয়েছি আপনাদের কথা শুনে। নিশ্চয়ই কালকে যেন শেষ পর্যন্ত আপনি জয়ী হন সেটা চাইবেন। নাসির ভাই পরাজিত, আর্জেন্টিনা ফ্যানরা প্রমাণ দিয়ে দিলেন শেষ পর্যন্ত। ঠিক, দর্শক আপনারা এই স্নায়ুর চাপ নিশ্চয়ই থাকবে। স্পেন আর আর্জেন্টিনা এই মহারণ নিয়ে আপনিও ভাবছেন, কিন্তু ফুটবলটা উপভোগ করুন। আপনার যে 90 মিনিট আপনি আনন্দে উপভোগ করুন, কোনো যেন শৃঙ্খলতা না থাকে। ফুটবলের ফাইনাল আপনার জীবনটাকে অন্যরকম আনন্দ দিয়ে যাক, যে যেই সমর্থনে করুন। ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার একই সময়।